যিনি জ্যান্ত নামে উনি কোনোদিনই বেড়ায়নি। ইনাকে যখন ভাঙে এর মুখ দিয়ে রক্ত উঠে। কখনো ভেবেছেন একটা গ্রাম নিজেই একটা টাইম মেশিন হতে পারে, যেখানে আপনি পা ফেললেই মাটির নিচে লুকোনো 100 বছর আগের গল্প আপনার কানে ফিসফিস করে উঠবে। এখানে কারোর নাম জানা নেই, কিন্তু প্রতিটা ইটের গায়ে লেখা আছে রাজা রানী, যুদ্ধ, দুর্ভিক্ষ আর বিশ্বাসের ইতিহাস। আর আছে গোপন একটি সুড়ঙ্গ, যেখানে নামলে নাকি মানুষ জীবন্ত ফিরে আসে না। এই জায়গাটি গুগলে খুঁজলে কিছু ছবি আপনারা পাবেন ঠিকই, কিন্তু ওই ছবির ভিতরে শ্বাস নেওয়ার নীরবতাটা কি পাবেন, সেটা শুধু এখানে এসে টের পাওয়া যায়। এই জায়গাতে অতীত আর বর্তমান একসাথে হাঁটে, আর আপনি যদি মন দিয়ে শুনেন তাহলে কিন্তু এই নীরবতাও কথা বলে। আর এটা কোথায় জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার বন্ধুরা, অধমের নাম সুদীপ কুণ্ডু, আপনারা দেখছেন মিস্টার কুণ্ডু। তো আপনারা টাইম মেশিনের নাম শুনেছেন? টাইম মেশিন অনেক মুভিতে আমরা দেখেছি যে টাইম মেশিনে করে কয়েকশো বছর পিছিয়ে গেছে। সেরকমই আজকে আমরা পুরো একদম কল্পনায় নয় বা মুভিতে নয়, একদম বাস্তবে এসে গেছি টাইম মেশিনে করে এমন একটি গ্রামে, যেখানে শুধু দেখতে পাবেন একদম টেরাকোটা শিল্প আর বিভিন্ন রকম এরকম পিছনে আমার দেখতে পাচ্ছেন ছোট বড় মন্দির। এই যে এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই যে চারিদিকের দৃশ্যটা দেখলে মনে হচ্ছে যেন পুরোনো দিনের ইতিহাসের কোনো পাতা খুলে গেছে। সেই জমিদার বাড়ি, জমিদারদের বাড়ি, তাদের চিলেকোঠা, তাদের জমিদার বাড়ি এবং তাদের যে পুরনো মন্দির, সেই রকমই জায়গায় চলে এসেছি। আগেই বললাম টাইম মেশিনে করে সেই যে জমিদার, মানে ইংরেজদেরও আগে যে জমিদারের সব বংশধররা ছিলেন, সেই জমিদারের একটা ভিলেজে আমরা এসে গেছি। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মজুমদার পরিবার, আর সেই দিকে বন্দ্যোপাধ্যায় মানে ব্যানার্জি পরিবার আছে। তো মজুমদার পরিবারের মন্দিরগুলি প্রথমে আপনারা দেখতে পাবেন এই যে পাতরা ভিলেজের এই যে রাস্তা, এইদিকে এলে প্রথমেই দেখতে পাবেন এইগুলি হচ্ছে মজুমদার ফ্যামিলি। মজুমদার ফ্যামিলির এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি। এরপর যাবো বন্দ্যোপাধ্যায় গ্রামের মাঝে। আপনারা যদি পাতরা ভিলেজ আসেন, একটা খুব সুন্দর ঐতিহাসিক প্লাস মানুষের যে টেরাকোটা, মানে আগেকার দিনে শুধু মাটি দিয়ে যে এত সুন্দর মন্দির বা এত কিছু বানানো যেত চুনচুরকি দিয়ে, সেটা মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখানে এসে একজনকে পেয়ে গেছি। এই যে মন্দির আছে পঞ্চরত্ন মন্দির সম্পর্কে কিছু। পাথরা মন্দির 8 নম্বর, পাথরা মন্দিরময় 8 নম্বর। আচ্ছা, বুঝতে পারছে? পরপর যে পূর্বদুয়ারি 3টে পঞ্চরত্নদেব, দেবাদিদেব মহাদেব, ব্রহ্ম বিষ্ণু শ্রীকৃষ্ণদেব। এখন আপনারা আসছেন মন্দির দেখতে। আমার বাড়ি পঞ্চরত্নর পেছনে বাড়ি, অশোক দোলই। আমি যেটুকু জানি সেটুকু বলতে চাচ্ছি। আপনারা আসছেন কোথায় থাকতে? গড়বে থাকতে, তাই তো? দেখুন পূর্বদুয়ারি 3টে মন্দির, পরপর 4 কোণায় দেখুন সিংহর মুখ। প্রথমে 2জন হচ্ছে লাঠিয়াল, মাঝে হচ্ছে বন্দুকধারী, লাস্টে অস্ত্রধারী। বুঝতে পারছেন? ঠিক আছে। আর এখন আমরা যাচ্ছি কাচারি বাড়ি। আচ্ছা, এটা লেখা আছে 1816 সালে রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক এক ব্যক্তি এই মন্দিরগুলি নির্মাণ করেছেন। তো এখন আমরা দেখে নেবো যে রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পাথরা ভিলেজের যে জমিদার বাড়ি ছিল, প্লাস একটা কুয়া ছিল, এবং এনারা বলছেন একটা সুড়ঙ্গ ছিল সেই দিকে। ওই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, চলুন সেখানে যাই এবং আপনাদের দেখাচ্ছি। এই যে পাথরা ভিলেজ, এটা কিন্তু মেদিনীপুর জেলার একটা মানে কি বলবো বিরাট গৌরব। কারণ এখানে যে পোড়ামাটির শিল্প আর যে পুরনো ঘর আছে, সেগুলো হয়তো আপনারা জানেন না। পোড়ামাটি মানেই আপনারা ভাবেন যে সেই বিষ্ণুপুর, কিন্তু আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টেও একটা খুব সুন্দর গ্রাম আমরা এসে গেছি। গ্রামের মধ্যে দেখতে পাচ্ছি জমিদার বাড়ি, ওইদিকেও কিছু মন্দির আছে, সেসব আপনাদের দেখাবো। এটা কি জমিদার বাড়ির মহাদেব বাড়ি? জিনাদের ঠাকুর উনাদেরই সব এখনো টোটালটাই আছে। আচ্ছা, জঙ্গলে ঠাকুর পড়ে আছে, কারো ক্ষমতা নাই এই ঠাকুর একটা চুরি করলে বাইরে 8 থেকে 10 লক্ষ টাকা দাম। দেখুন, আর আপনারা যে কাঁসাই ধার থেকে আসছেন, ওখানে কোনো ঠাকুর নেই, ওটা মুচুন্দার ফ্যামিলি, এটা রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরিবারের ফ্যামিলির মন্দির। কি ছিল এটা? ও হরি মন্দির, মহাপ্রভুর মন্দির। এই পর্যন্ত। আর এইটা বন্দুকের বড় ব্যাট তৈরি হয় কুড়ি কত। দেখুন এই যে দেয়ালটা, এটা দলি, পুরো দলি। আচ্ছা, এটা পুরো দলি ছিল, পুরো দলি ছিল। আর এই যে ঘরগুলা দেখছেন, এখানে প্রত্যেকটাই ঘরে বন্দুকধারী থাকতো। নিচে ইনারা যদি ফেল করতে, উপরে তখন কামান দাগা হতো ইনারা ফেল করলে। আর এই যে দেখুন চড়াকুড়ি, রথের সারথি ঘোড়া থাকতেন, ওখানে ঘোড়া থাকতো। রথের সারথি ঘোড়া পিতলে, বুঝতে। আর রথের রশি সব চুরি। যাদেরকে রেখেছিলেন মামাডাম দিকে, ওনারাই ধ্বংসর পথ। 5 চূড়ার রথ ছিল, যে আমার ঘরে আগের দিকে দেখছেন ওই যে মন্দির, 5 চূড়ার রথ সব ধ্বংস। আমরা যাচ্ছি এখন কাচারি বাড়ি। কাচারি বাড়ি আসুন, চলুন কাচারি বাড়ির ভিতরে যাওয়া যাক। এইটা বৈঠকখানা।
এটা হচ্ছে বৈঠকখানা। বৈঠকখানা, এটা একতলা, ওটা দোতলা। আচ্ছা, চলুন ভিতরে যাওয়া যাক। এই যে সিঁড়ি দেখো, এটা উপরে যাওয়ার সিঁড়ি ছিল। হ্যাঁ, আরো আছে, এটা নয় আরো আছে, যার যে দেখুন উপরে উঠুন না। উঠছি, আগে দিকটা দেখে নি। আপনাদেরকে একটু দাঁড় করাচ্ছি। বৈঠকখানা থেকে এনেছি ভিতর বাকুলে, বুঝতে আছে? এটা ভিতর বাকু। আচ্ছা, এখানে বাবুদের যুক্তি আলোচনা হতো, দারু খেত, সিগারেট খেত, ভাঙ খেত, বিড়ি খেত, আর গরিবদের বিচার হতো এখানে। আচ্ছা, এখানে গরিবদের বিচার হতো। গরিবদের বিচার হতো। আর এ পাশটা যে লক্ষ্মী ভাণ্ডার ছিল, মানে 500-600 একর জমিনের ধান। লক্ষ্মী ভাণ্ডার মানে ধানের হামার, বুঝতে পারছি। দুর্গা মন্দির, শীতলা মন্দির সব ধ্বংস, 4 ভাগের 1 ভাগ আছে। এটা ভিতর বাকুল, গরিবদের বিচার হতো, এখানে শাসন হতো। এই ক্ষোভগুলো কিসে একটু বলুন তো ঠিক করে? এই যে একতলার নিচে এই যে ক্ষোভগুলো, এগুলো কিছু বুঝতে পারছি না তো। বুঝতে পারছেন না? তখন কারেন্ট থাকে না, তখন মশাল জ্বালা হতো, পিতলের হুলা দিয়ে সরষার তেল দিয়ে মশাল জ্বালা হতো। আর ধ্বংসর কারণ দেখুন, এই যে বিদ্যুৎ পড়ে এই যে ফেটে ফেটে নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এখন যাচ্ছি ভিতরে। আসুন, 3 তলাতে উঠতেছি। 3 তলায় এটা নিচে হল, এইটা নিচে হল, এটা একতলা, ওটা দোতলা, এটা নিচে হল। আচ্ছা, তো আপনারা হয়তো ভাবছেন এই ইতিহাসের গন্ধমাখা গ্রামটি কোথায়? এই গ্রামটি আর কোথাও নয়, মেদিনীপুর স্টেশন থেকে মাত্র 15 থেকে 16 কিলোমিটার দূরে পাথরা দ্য টেম্পল ভিলেজ বলে আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনারা মেদিনীপুর স্টেশন থেকে প্রাইভেট কার বুক করে চলে আসতে পারবেন এই ইতিহাসের গন্ধমাখা জায়গাটিতে। জুতা পরে যাওয়া চলো। দেখুন, এটা পশ্চিমে সুড়ঙ্গর পথ। এইটা পশ্চিমে সুড়ঙ্গর পথ, যেটা ধর্মা রানীপুকুর দিনের রায় যে এমএলএ এখন, বুঝতে পারছেন? এইটা পশ্চিমে সুড়ঙ্গর পথ, নোংরার জন্য বন্ধ করে দিয়েছে। ওইটা নারায়ণজল যাওয়ার পথ উত্তরে, ওইটা উত্তরে নারায়ণজল যাওয়ার পথ। এইটা হচ্ছে পশ্চিমে সুড়ঙ্গ। যখন হিন্দু মুসলমানের দ্বন্দ্ব হতো, আমার বাবা এখানে কাজ করতো, আমার বাবার সাথে ঘুরতাম। আমার বাবা বলতো যে বাবা জীবনে নামো এই জায়গায়। যিনি জানতো নামে উনি কোনোদিনই বেড়ায়নি। আচ্ছা, এদিকটাই লিজাচ্ছি, আসুন, কোনো ভয় নেই, আমি আছি। রাম 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 শ্রীরাম সীতারাম সীতারাম। আর এদিকটা কি আছে? এখানে একজন ওই যে নিচে হাতিয়ার ফেল করলে বন্দুকধারী, তখন উপর থেকে একজন জাগ্রত থাকতো। একটা পশ্চিমে কামানের মুখ, একটা ওই যে দেখুন পূর্বে, ওই যে পূর্বে। আচ্ছা, তখন কামান দাগা হতো নিচে ফেল করলে। আচ্ছা, আর শালকাঠের বর্গা কুড়ি, টালি রিট, টুংসুরকি। এই যে দেখুন, এখানে একজন ঘুমাতো আর একজন জাগ্রত থাকতো। এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম, আমার আর কিছু দেখাবার নেই। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যেরকম শুনলেন আপনারা এই দাদুর মুখে, খুবই ভালো লাগলো। তো আমরা এরপরে আপনাদের আরও কিছু দেখাচ্ছি, চলুন। তিনজন এখানে দাঁড়িয়েছে, একজন এখানে জ্যাক রোড দিয়ে ভাঙে। আসুন দেখাচ্ছি। শক্তিকে যখন ভাঙে জ্যাক রোড দিয়ে, তখন উনার মুখ দিয়ে রক্ত উঠে। এই যে দেখুন, ইনাকে যখন ভাঙে এর মুখ দিয়ে রক্ত উঠে, বুঝতে পারছেন? ওনারা 3 জন ওকে ঘাড়ে করে নিয়ে হাবা হয়, কিন্তু ঠাকুর এত জাগ্রত ঠাকুর যায় না। দেখুন, এর নিচে বিখদর কেলা করেছে, এর নিচে কালো। আচ্ছা, আর এইদিকে এটা কি মন্দির আছে? এটা বলছি শুনুন, যেটা কৃষ্ণলীলা হতো, রাসমঞ্চ, রাসলীলা। জল খাবার কুমো কাউকে ছুঁতে দিত না। এখন ওই যে দেখুন কি অবস্থা। আচ্ছা আচ্ছা, আমার বাবা কাজ করতে ইনাদের বাড়িতে, কিন্তু কাঁসাই থেকে গুড়ের কোঁদাই করে, তখন তো কোনো কাঁসাই পিতল থাকে না, থাকতো জমিদারদের। আমার বাবা গুড়ের কোঁদাই করে জল নিয়ে এসে আমাদেরকে খাইয়ে মানুষ করছে এই পর্যন্ত। বাবা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও। খুব এই মন্দির সম্পর্কে অনেক কিছু বললেন, নাহলে আমরা এত কিছু জানতেই পারতাম না। তো
তো এতক্ষণ আপনাদের দেখালাম বা শোনালাম যে বন্দ্যোপাধ্যায় পরিবার আছে, এটি কিন্তু পাতরা গ্রামের মধ্যে। আর পাতরা গ্রাম ঢুকে প্রথমেই যেটা পাবেন সেটা হচ্ছে মজুমদার পরিবার। সেই মজুমদার পরিবারের মন্দির এবং যে তাদের যে সব আছে সেসব আপনাদের এরপর আমি দেখাতে চলেছি। প্রায় 300 বছর আগে এই গ্রামটা ছিল এক ধনী ও প্রভাবশালী পরিবারের রাজত্ব। লোকেরা বলতো মজুমদার বাড়ি মানে ঐশ্বর্যের প্রতীক। আজ সেই পরিবার কিন্তু নেই, কিন্তু তাদের হাতে গড়া মন্দিরগুলো এখনও দাঁড়িয়ে আছে মাটির গন্ধে মিশে, ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। এই মন্দিরগুলি শুধু ইট আর পাথরের গাঁথনি নয়, প্রতিটা অলঙ্কারে, প্রতিটা ভাঙা কার্নিশে লুকিয়ে আছে এক হারানো সভ্যতার আত্মা। মজুমদার পরিবার নাকি একসময় ছিলেন জমিদার। তাদের ধর্মভক্তি, আড়ম্বর আর স্থাপত্য রুচি মিলেই তৈরি হয়েছিল এই অনন্য মন্দির পল্লী। লোককথায় বলে কোনো এক সময়ে একসাথে এখানে 30টিরও বেশি মন্দির ছিল। শিব, বিষ্ণু, কালী, রাধা গোবিন্দ প্রতিটি আলাদা আলাদা অলঙ্কারে কিন্তু সজ্জিত ছিল। কালের নিয়ম অনুযায়ী অনেক কিছু মুছে গেছে, কিন্তু এখনও দাঁড়িয়ে থাকা এই মন্দিরগুলি যেন বলছে আমরা হেরেছি কিন্তু হারিয়ে যাইনি। আজকের দিনে হয়তো খুব কম লোকই জানে সেই মজুমদার পরিবারের নাম, কিন্তু এই মন্দিরগুলোই কিন্তু তাদের জীবন্ত স্মৃতি। প্রায় 300 বছর আগে কিন্তু কোনো কংক্রিট ছিল না, ছিল শুধু মাটি, কাদা আর হাতের দক্ষতা। আর সেই হাতের স্পর্শেই তৈরি হয়েছিল এক স্থাপত্য জাদু, যেটা আজও চোখে বিস্ময় জাগায়। সময় অনেক কিছু নিয়ে যায়, রাজা, রাজত্ব, ঐশ্বর্য, কিন্তু যেটা রেখে যায় সেটা হলো গল্প। এই মন্দিরগুলি ঠিক সেই গল্পেরই শেষ পৃষ্ঠা। আর আমি আজ সেই পাতাগুলো উল্টে দেখলাম, যাতে আপনারা জানতে পারেন কিভাবে এক পরিবার, এক যুগ আর এক ধর্মবিশ্বাস মিলে তৈরি হয়েছিল এমন এক আশ্চর্য অধ্যায়, যার নাম অনেকেই জানে না, কিন্তু এটা এখনো বেঁচে আছে এই মাটির গন্ধে। এই মন্দিরগুলি কিন্তু লাইভ লেসেন, মানে এই মন্দিরগুলি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। মানে ধরুন মজুমদার পরিবারের আর কোনো নামগন্ধ নেই, কিন্তু তাদের যে ভালো কর্ম ছিল সেটা কিন্তু এখনও থেকে গেছে। মানুষ সেই ভালো কর্মের জন্যই মজুমদার পরিবারকে চিনছে। তাই আপনারাও জীবনে যদি ভালো কর্ম কিছু করে যান, আপনারা চলে গেলেও, আপনাদের মানে সাতপুরুষ চলে গেলেও কিন্তু সেই আপনাদের যে একটা মানে ভালো কর্ম সেটা কিন্তু থেকে যাবে। তাই জীবনে কিছু করুন নাই করুন, কিছু ভালো কর্ম অবশ্যই করবেন।